এখনো মেলেনি এমপি আনারের মরদেহ। কসাই জিহাদকে নিয়ে পুলিশের অভিযান। ঢাকায় গ্রেফতার 3 জন, 8 দিনের রিমান্ডে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেটেছে আওয়ামী লীগের সঙ্গে শরীরদের টানাপোড়েন। 14 দলকে আরো শক্তিশালী করার আশাবাদ। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র জায়েদার জয়ের বর্ষপূর্তি আজ। স্থবির উন্নয়ন প্রকল্পে ফিরেছে গতি। সংকট কেটেছে জাহাঙ্গীরের। নীরবে বাড়ছে থাইরয়েড রোগ আক্রান্ত 4 কোটি মানুষ। যথাসময় চিহ্নিত না হওয়ায় বাড়ছে জটিলতা। গবেষণার পরামর্শ। এবং 125তম জন্ম জয়ন্তীতে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা। ময়মনসিংহে নজরুলের আশ্রয়দাতা রফিজ দারোগার স্মৃতি রক্ষার দাবি স্বতন্ত্রের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। অভিযানের সঙ্গে রাখা হয়েছে আটক হওয়া কসাই জিহাদকে। ধারণা করা হচ্ছে কলকাতায় নিউ টাউনের ফ্ল্যাটে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করেন জিহাদ। পরে তা ট্রলিতে ভরে কলকাতা ও এর আশপাশে ফেলে দেওয়া হয়। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহের খোঁজে এবার আটঘাট বেঁধে মাঠে নামে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এবারের অভিযানে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার পোলারহাট থানায় কৃষ্ণমাটি খালে আবারও অভিযান শুরু হয়। সঙ্গে রয়েছে আনার হত্যার জড়িত সন্দেহে আটক জিহাদ হালদার ওরফে কসাই জিহাদ। ভারতের পুলিশ বলেছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিকলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি। পশ্চিমবঙ্গের সিআইডি জানায় আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটেই পুরো শরীর থেকে সব মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে ভরা হয় পলিথিনে। হাড়গুলোকে ছোট টুকরা করে প্যাকেট করা হয়। পরে সেই প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এর আগে স্থানীয় সময় বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। দেওয়া হয় 12 দিনের রিমান্ড। তবে তার পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে যেহেতু একটা আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেফতার হওয়া 3 জনের 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে গোয়েন্দা পুলিশ। রিমান্ড শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠান। দেশের আদালতে তাদের বিচার করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। বিস্তারিত শাহাদাত নিশাতের রিপোর্টে। ভারতের মাটিতে খুন হওয়া বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম অপহরণ মামলায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আমানুল্লাহ ফয়সাল ভূঁইয়া ও এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমানকে আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া আসামিদের দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি শুরু হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের জানান, আনারের মেয়ের অপহরণ মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আনোয়ার আজিমের মেয়ের অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।
যেহেতু ঘটনার সূত্র এখান থেকেই, বিচার এখানেই হবে। আসামিরা কিছু না বললেও আদালতে সিলিস্তির রহমান চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। সেলেস্টি রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। এদিকে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রিমান্ড শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে চোরাচালানের অর্থ ভাগাভাগির দ্বন্দ্ব বলেই মনে করছেন এলাকাবাসী। এই দ্বন্দ্ব তার ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের সাথে। তবে আনারের মেয়ের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছে পরিবারের সদস্যরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 14 মে ভারতীয় সময় 5:11। এভাবেই কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাট থেকে এমপি আনারুল আজিমের মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ টলিব্যাগ ও পলিথিনে করে বের করে নিয়ে যান চরমপন্থী নেতা আমান ও তার সহযোগীরা। হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটে মরদেহ ছোট ছোট টুকরো করে টলিব্যাগ ও পলিথিনে করে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন প্রান্তে। ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার শাহিনের পূর্ব পরিকল্পনায় বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে গত 13 মে চরমপন্থী নেতা আমান ও তার সহযোগীরা শ্বাসরোধ করে হত্যা করে এমপি আনারকে। স্থানীয়রা বলছেন, স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগির দ্বন্দ্বেই ঘটেছে এমন নৃশংস হত্যাকাণ্ড। তারপরে শাহিন নামে ওর সাথে একটা সোনার একটা ব্যবসা ছিল, তার জন্যই কি কিনে কি বেঁধেছে তাই এমপি মেরে দিয়েছে। স্বর্ণের বার নিয়ে তার সাথে কিছু মনে হয় হয়তো দ্বিধাদ্বন্দ্ব বা জের ধরে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। তবে এমপি আনারুল আজিমের মেয়ের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না তার বাবার। এই হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসাই হতে পারে বলছেন তিনি। রাজনৈতিক কারণ আছে কিনা সে বিষয়ে আমি আসলে শিওর না, তবে আমি হতে পারে এরকম কিছু। কারণ আমাদের রাজনীতিতে আমাদের প্রতিপক্ষ ছিল, আমাদের গ্রুপিং। রাজনীতি মানেই তো গ্রুপিং, তাই না? এটা রাজনীতির নিয়ম, রাজনীতির সৌন্দর্য, রাজনীতি গ্রুপিং থাকবে। তো সে কারণে আমি এটাও খতিয়ে দেখতে চাই কোনো রাজনৈতিক কোনো ইস্যু আছে কিনা এর ভিতরে। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। জড়িতদের শাস্তি সহ এমপি আনারের মরদেহ ফেরত চাই তারা। এমপি নিয়ে যে অন্য রাষ্ট্রে গুম করে দেশের পূর্ণ বিচার চাচ্ছে এবং ফাঁসি আমরা দাবি করছি। কালীগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা উদারত আহ্বান করব যে আমাদের মাননীয় এমপি মহোদয়ের লাশটা, অন্তত মৃতদেহটা যাতে আমাদের কাছে পৌঁছায় দেয়। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম গত 12 মে কানের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। 13 মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর সামনে এসেছে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে। প্রতি বছর অনেক বাংলাদেশি ভ্রমণ করতে ভারতে যায়। তারা সে দেশে কতটুকু নিরাপদ, সে প্রশ্ন আসছে ঘুরে ফিরে। বিশ্লেষকদের মতে নিরাপত্তা নিয়ে দু দেশেরই আরও গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। মাঝহারুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র ভারত। দুই দেশের সরকারেরই দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। কিন্তু কলকাতায় নৃশংসভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ায় তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের একটা ঘটনা যে ঘটলো সেটা কিভাবে সম্ভব হলো? কারণ এটাই হলো প্রথম। সেখানে কি ইন্টেলিজেন্সের ফেল ছিল কিনা, বা এমন একটা কাঠামোর মধ্যে হয়তো ব্যক্তি বিশেষ জড়িত হয়ে গেছে, সেটা কি কখনো নজরদারিতে আসে কিনা, এটা জানতো কিনা, যারা করেছে তাদের বার করা, এইগুলো আমার মনে হয় প্রথম প্রাথমিকই। প্রতি বছর চিকিৎসা নিতে এবং পর্যটক হিসাবে ভারত যায় 16 থেকে 17 লাখ বাংলাদেশি। এই ঘটনার পর তাদের সামনে বড় হয়ে উঠেছে নিরাপত্তার দিকটি। বিশ্লেষকদের পরামর্শ, এ নিয়ে দু দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। দুই দেশের যা নিরাপত্তা সংস্থা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের মধ্যে আরও গভীর নিবিড় একটা সহযোগিতা এবং যোগাযোগ থাকা দরকার। কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে যেসব বাংলাদেশে অবস্থান করছেন, এমপি আনার হত্যার ঘটনায় তাদের মধ্যে ভীতি ছড়াতে পারে। তাই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা কিংবা আমাদের দেশের অনেক নাগরিক বিভিন্ন প্রয়োজনে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য স্টেট বা জায়গাতে অবস্থান করছে, তাদের নিরাপত্তার প্রশ্নেও
সেখানকার যে স্থানীয় পর্যায় থেকে কোনো নতুন করে কোনো ভাবনার প্রয়োজন আছে কিনা। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য ইস্যুতে ভারত আরও আন্তরিক হবে এমন প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শরিকদের মধ্যে যে গুমোট ভাব, স্থবিরতা ছিল 14 দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে, তা অনেকটা কেটে গেছে বলে মত নেতাদের। তারা জানান, দেশের বিদ্যমান সমস্যা, সুশাসনের অভাব, অর্থনীতি গোষ্ঠীতন্ত্রে জিম্মি হওয়া আর সমাজে সাম্প্রদায়িকতার বিস্তার সহ নানা বিষয়ে জোটনেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হয়েছে। এসব মোকাবেলায় রাজনৈতিক আর সাংগঠনিকভাবে 14 দলকে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। নতুন সরকার গঠনের দীর্ঘ 4.5 মাস পর বৃহস্পতিবার রাতে গণভবনে টানা 3.5 ঘন্টার বৈঠক হয় 14 দলের নেতাদের। জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যমান রাজনীতি আর অর্থনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন শরিক নেতারা। তারা বলেন, উন্নয়ন যেমন হয়েছে তেমনি লুটেরা গোষ্ঠী অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠছে, ফলে বাড়ছে বৈষম্য, বিস্তার হচ্ছে সাম্প্রদায়িকতা। প্রধানমন্ত্রী শরিক নেতাদের সবার কথা শুনেছেন, নোটও নিয়েছেন। এই বৈঠকের ফলে 14 দলের অভ্যন্তরে যে গোমট ভাব ছিল তা অনেকটাই কেটে গেছে বলে মত শরিক নেতাদের। উন্নয়ন হয়েছে, সবই ঠিক হয়েছে, কিন্তু বৈষম্য যে জায়গায় পৌঁছে গেছে তাতে বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে না। সাম্প্রদায়িকতার যে বিস্তার ঘটেছে তাতে সমাজই এখন নরমের অবস্থায় চলে গেছে। সমস্ত অর্থ সম্পদ কেন্দ্রীভূত হয়ে গেছে মুষ্টিমেয় লোকের হাতে। তিনি বলেছেন যে আপনাদের সংগঠন শক্তি বাড়ায় না, আমি চাচ্ছি তা আমরা বলেছি ঠিক আছে, আমরা যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা সেই ইস্যুগুলো নিয়ে তাহলে পরে আমাদের কথাগুলো আমরা বলবো, সে অনুসারে আমরা কাজ করবো। যে সংকটগুলো এই মুহূর্তে জনজীবনকে এবং দেশকে বিপদের ভিতরে ফেলে দিচ্ছে আর কি, সেই সংকটগুলো মোকাবেলা করার পন্থা নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও সেই বিষয়গুলো উত্থাপিত হয়েছে এবং খোলামেলা সেই ব্যাপারে মত বিনিময় হয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শিক জোট হিসেবে 14 দল এখনো প্রাসঙ্গিক বলছেন জোটের প্রধান দল আওয়ামী লীগ নেতারা। জানান, জোট নেতাদের বক্তব্যের আলোকে নানা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা যেটা চায় সেটা তো আওয়ামী লীগের একই চাওয়া, অভিন্ন চাওয়া। এ বিষয়টি এখানে খোলাসা হয়েছে এবং আমার মনে হয়েছে সবাই যে আস্থার এবং বিশ্বাসের জায়গাটি, সেই জায়গাটি আরও অটুট হয়েছে এবং আমরা কিভাবে আগামী দিনে কাজ করব সে পথ নকশাও তিনি দিয়ে দিয়েছেন। আগামী দিনের রাজনৈতিক পথরেখা চূড়ান্ত করতে আরও কয়েকটি সভার দরকার বলে জানান শরিক নেতারা। আওয়ামী লীগ নেতারা জানান, বড় পরিসরে না হলেও এখন থেকে নিয়মিত শরিকদের সঙ্গে বসবেন জোট নেত্রী শেখ হাসিনা। আরও ছোট আকারেও প্রয়োজনে বসবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে বছর পার করলেন দেশের দ্বিতীয় নারী মেয়র জায়েদা খাতুন। তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে গাজীপুর মহানগরে শুধু রাজনৈতিক সংকটই কাটেনি, থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলোও পেয়েছে গতি। বলা চলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্ট। হঠাৎ করেই রাজনীতিতে এসে গত বছরের ঠিক এই সময়ে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন। একটি দুটি নয়, 16,000 ভোটের ব্যবধানে সরকার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। ছেলে ও নগরীর তখনকার দুরবস্থা কতটা কাটাতে পেরেছেন নির্বাচিত এ নগরমাতা। 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। চেয়ারে বসেই শুরু করেন উন্নয়ন কর্মকাণ্ড, কিন্তু নানা ষড়যন্ত্রে 2 বছরের মধ্যে ক্ষমতা হারাতে হয় তাকে। রাজনৈতিক কারণে সংকটে পড়েন জাহাঙ্গীর, থমকে যায় তার উন্নয়ন কর্মকাণ্ড। গাজীপুর সিটি জুড়ে নেমে আসে স্থবিরতা। এর মধ্যেই সামনে আসে সিটি কর্পোরেশন নির্বাচন। নিজে প্রার্থিতা হারালেও মা জায়েদা খাতুনের হয়ে ভোটের মাঠে লড়েন সাবেক মেয়র জাহাঙ্গীর।
মাত্র 2 বছরের উন্নয়ন যে 3 বছরের ভোগান্তির কাছে তুচ্ছ তা ভোটেই প্রমাণ করে নগরবাসী। এবং জাহাঙ্গীর আলম স্যার কিন্তু তার একটা ছায়া, ঠিক আছে, তো ছায়া কিন্তু আমরা বাদ দিতে পারি না। আমরা আস্থা রেখেছিলাম জাহাঙ্গীর আলমের প্রতি এবং তারই সূত্র ধরে আমরা আস্থা রেখেছি জাহাঙ্গীর আলমের মায়ের প্রতি। ছেলের চেয়ারে মা বসে কাটিয়েছেন ছেলের রাজনৈতিক সংকট। গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য নিয়েছেন 18,900 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, যা দৃশ্যমান এখন নগর জুড়ে। যে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারতো না, সেই রাস্তা দিয়ে এখন আমরা বড় ট্রাক নিয়ে ঢুকতে পারি। সে কাজ পাগল, আমাদের গাজীপুরবাসী অবশ্যই মূল্যায়ন করবে। নগরের উন্নয়ন নিয়ে এখনো ভাবনার কমতি নেই দেশের দ্বিতীয় নির্বাচিত এ নারী মেয়রের। 5 বছর ভিতরে যে সমস্ত সিটি কর্পোরেশনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো আছে আমি এরা যেন ঘুষাইয়া কাজটা ঠিক মতন করে দিতে পারি। ব্যক্তির ক্ষতি করতে গিয়ে কুচক্রী মহল নগরবাসীর ক্ষতি করেছিল উল্লেখ করে বর্তমান মেয়রের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, সততা আর নিষ্ঠাই তাকে আবারও সফল করেছে। 22, 23, 24-এ এখানে সেই বাজেটগুলো হয়ে গেছে শূন্য, জিরোতে আসলো। এখানে 1 টাকা আর বরাদ্দ আসলো না, কোনো কাজও আমার নগরবাসী পেল না। যদি দোষ করে থাকি আমরা, শহরবাসী তার দোষ করে নাই, কিন্তু দেখা গেছে ভাগ্যের পরিণতি এটা সবারই ভোগ করতে হয়েছে। রাক্ষোভ ভুলে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান তিনি। 25 সাল পর্যন্ত নিজের চ্যালেঞ্জের কথাও জানান সাবেক মেয়র। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকে এই 2024 এবং 25 সাল একটা কঠিন চ্যালেঞ্জের মতো নিচ্ছি। এর মধ্যে সরকারের কাছে আমরা বরাদ্দ চাই, কিভাবে এখানে পরিকল্পিতভাবে করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গাজীপুর সিটি নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কথাও জানান জাহাঙ্গীর আলম। আমাদের সিটি কর্পোরেশনকে স্মার্ট একটা সিটি করার জন্য আমরা এখানে মাস্টার প্ল্যান তৈরি করেছি। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। নীরবে বাড়ছে থাইরয়েড বা গলকণ্ঠ রোগ। দেশে 4 কোটি মানুষ এই রোগে আক্রান্ত। গলায় ঘ্যাক বা গলকণ্ঠ দেখা না গেলেও অতিরিক্ত মুটিয়ে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, মানসিক বিষণ্ণতা সহ গর্ভধারণে জটিলতা বাড়ছে। অন্যদিকে অতিরিক্ত আয়োডিনের কারণে কিছু জটিলতা দেখা গেলেও সঠিক গবেষণা না থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। আয়রনের কিছু ট্যাবলেট আছে এই ধরনের। জান্নাত নাহার 11 বছর ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছেন রাজধানী ধানমন্ডির থাইরয়েড সেন্টারে। আমার একটা ছেলে হচ্ছে ডিলে ডেভেলপমেন্ট বেবি। প্রথম সন্তানের 8 মাস বয়সে থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। পরে জানতে পারেন বংশগতভাবে এই জটিলতা তার পরিবারের। মেন্টালি কিছু প্রবলেম দেখা যায়, আর যেহেতু আমার একটা ছেলে এমন ছিল, আমার মেন্টালি একটু ডিপ্রেশনটা একটু বেশিই ছিল। এমনি ডিপ্রেশনে থাকে থাইরয়েডের রোগীরা। আর ফিজিক্যালি প্রবলেম হচ্ছে ঘুম আসে না, হাত পা জ্বালা পড়া, এই ধরনের অনেক রকমের সমস্যা হয়। অন্যদিকে রাজশাহীর ইলারেজা হঠাৎ মুটিয়ে গেলে মানসিক অবসাদ সহ দেখা দেয় নানা জটিলতা। দ্রুত গেইন করছে ওয়েট, তো সব মিলেই আর কি সাফোকেশন হতো, তারপরে মানে আদার্স যে প্রবলেমগুলো থাকে। তারপরে আমি যখন ঢোক গিলি তখন পেইন হতো, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যেত, আর এমনি গলা ফুলে গেছে, অতি দূরত্ব ওজন বাইরে যেতেছিল। চিকিৎসকরা বলছেন নাহার ও ইলারেজা হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায় ভুগছেন। অন্যদিকে আশুলিয়া থেকে আসা 22 বছরের সাজিদুল ভুগছেন হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায়। খালি চোখেই তার অস্বাভাবিকতা অনেকটা স্পষ্ট। হাত পা একটু একটু কাঁপে, শরীরের মধ্যে অস্থিরতা লাগে, তারপরে বুকের মধ্যে ধড়ফড় করে, মাঝে মাঝে একটা বমি বমি ভাব হয়। শ্বাসনালীর চারপাশে প্রজাপতি আকৃতির বিশেষ অঙ্গকে থাইরয়েড বলা হয়। এখান থেকেই নিঃসৃত হয় হরমোন। থাইরয়েডের 2 ধরনের আক্রান্ত রোগীর চেহারায় বিপরীত উপসর্গ থাকলেও মানসিক অবসাদ, বন্ধ্যাত্ব, ওজনে দ্রুত পরিবর্তন, মাসিকে ধরন পরিবর্তন দেখা যায় সবার ক্ষেত্রেই। দেশে 4 কোটির বেশি মানুষ থাইরয়েডজনিত নানা জটিলতায় ভুগলেও সচেতনতা একদমই কম। বিশেষজ্ঞরা বলছেন 60% বেশি রোগী শনাক্ত না হওয়ায় নীরব ঘাতকে পরিণত হচ্ছে এ রোগটি। আমাদের 6 থেকে 8% মানুষ আছে তাদের থাইরয়েড সমস্যা আছে, যেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল থাইরয়েড, কিন্তু তারা সেটা না জানার কারণে তারা সুস্থ জীবনযাপন করতে পারছে না। যে মারা যারা সন্তান নিতে চায়, দেখা গেছে বারবার অ্যাবর্শন হয়ে যায়, অথবা কনসিভ করে না, অথবা কনসিভ করলেও বাচ্চা বিকলাঙ্গ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের জন্য সাধারণত হয়ে থাকে।
থাইরয়েডকে অসংক্রামক রোগের তালিকায় যুক্ত করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর কারণ, প্রতিকার ও প্রভাব নিয়ে বিস্তর গবেষণা দরকার বলে মত বিশেষজ্ঞদের। থাইরয়েডের ক্যান্সারও কিন্তু খুব চট করে লক্ষণ দেখা দিবে না, দীর্ঘ সময় লাগে। তাহলে আমাদেরকে কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে, যে থাইরয়েডের আমরা স্ক্রিনিং করব, স্কুলে গেলে স্কুলের শুরুতে একবার করতে হবে, নির্দিষ্ট সময় পরপর করতে হবে। যে কেউ, সে সরকারি বেসরকারি, যে কোনো জায়গায় চাকরিতে ঢুকলেই তাকে শুরুতে একবার দেখতে হবে, তারপর নির্দিষ্ট সময় পরপর দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি গর্ভধারণের আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ওনার থাইরয়েডের হরমোন ঠিক আছে কিনা, এবং গর্ভধারণ করলে তখন সাথে সাথে আরেকবার করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে হাইপো বা হাইপার থাইরয়েডিজমগুলো আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। অতিরিক্ত আয়োডিনের কারণেও ইদানিং কিছু রোগী পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকায় সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। কিছুক্ষণের মধ্যে ভারতের লোকসভার 58 আসনে ভোট গ্রহণ শুরু, নির্ধারণ হবে কেজরিওয়াল, বাসুরি, সজাদ সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। নানা আয়োজনে আজ উদযাপিত হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্ম জয়ন্তী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম নাহিদ ইজাহার খান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাবা কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুনের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে বই মেলার আয়োজন করা হয়েছে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী, এবং আজকে আমরা প্রথমেই সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে, এটা আমার প্রথমবার আসা, ওনার মাজারে জিয়ারত করলাম, ফুল দিলাম। কবির যে সব গ্রন্থ আছে সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না, আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়, আর যাতে কবিকে খালি বাংলাদেশ না সারা বিশ্ব যাতে চেনেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম অথবা মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়ে সর্বত্র আলোচনা হলো, যার জন্য বাংলাদেশে নজরুলের আগমন, সেই রফিজ উল্লাহ দারোগার নামটা থেকে যাচ্ছে আড়ালেই। এ নিয়ে রফিজ উল্লাহর বংশধররা ক্ষোভ প্রকাশ করে তার স্মৃতি ধরে রাখতে সরকারের সহযোগিতা চান। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন প্রশাসন। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছে দেবাশ্রী বড়ুয়া। প্রতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে থাকে নানা আয়োজন। ছোটবেলায় ভারতের আসানসোলে হোটেল কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। সেখান থেকে তাকে 1914 সালে ময়মনসিংহের ত্রিশালের কাজীর সিমলায় নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা। পরে নজরুল ইসলামের ঠাঁই হয় তার বাড়ির বৈঠকখানায়। দুরন্ত নজরুলকে দরিরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করানো হয়। তার 3.25 বছর কাটে কাজীর সিমলা এবং দরিরামপুরে। পরে চলে যান কুমিল্লায়। এই পুকুরে সে গোসল করতো, সাঁতার কাটতো, এবং তাল গাছ ছিল, তাল গাছে এখন হয় নাই, অনেকদিন আগে কথা, তাল গাছে তাল রুপাইতো। নজরুলের নামে ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়, পাঠাগার, স্মৃতিকেন্দ্র হলেও কাজী রফিজুল্লাহ দারোগার স্মৃতি রক্ষায় নেই কোনো স্থাপনা। এ নিয়ে ক্ষোভ জানান তার বংশধররা। সরকার এত কিছু করতেছে নজরুলের নামে, যে আনছে দারোগা, মূল শিকড় যে, তার নামে তো কিছু করা দরকার। আমি কাজী পরিবারের সন্তান হিসেবে যেটা আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য এটাই বলবো যে নজরুল কেন্দ্রিক এখানে যে রাস্তাটা, এই রাস্তাটা অত্যাধুনিক করার জন্য লাইট পোস্টের মাধ্যমে, আর এখানে যদি তাহলে সম্ভব হয় তাহলে এখানে কাজী রফিজুল্লাহ নামে একটা হল করা। রফিজুল্লাহর স্মৃতি রক্ষায় কেউ আবেদন জানালে সরকারের নজরে আনার কথা জানান বিভাগীয় কমিশনার। বা সমগ্র ময়মনসিংহের মানুষের দীর্ঘদিনের দাবি কাজী রফিজুল্লাহ দারোগা সাহেবের স্মৃতি রক্ষার্থে কিছু একটা করা উচিত। আমি বললেই কমিশনার বললে হবে না, তারা যদি এরকম কোন আবেদন দেয় তাহলে হয়, অনেক সময় রাস্তার নাম হয়। 1997 সালে কাজীর সিমলায় কাজী রফিজুল্লাহ দারোগা স্মৃতি পরিষদের উদ্যোগে টিনের স্থাপনা নির্মাণ করা হলেও তা এখন তদারকি ও অর্থনৈতিক টানাপোড়েনে ধ্বংসের শেষ প্রান্তে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলছে আবহাওয়া অফিস। এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে রোববার সন্ধ্যায় আঘাত হানতে পারে। সমুদ্র উপকূলে সুন্দরবন ও খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃত থাকতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মংলা সহ দেশের 4টি নদী বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌযানগুলো গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মৌলভীবাজারের কমলগঞ্জে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বর্তমান চেয়ারম্যান অধ্যাপক রফিকুল রহমানের বিপক্ষে কোমর বেঁধে ভোটযুদ্ধে নেমেছেন চাকন্যা গীতারানী কানু। পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী মাঠ অনেকটা উত্তাপ ছড়াচ্ছে সমর্থকরা। মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহি কুটি তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট জানাচ্ছে দিবাশ্রী বড়ুয়া। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা চলছে মৌলভীবাজারের কমলগঞ্জে। দিনরাত সমান তালে চলছে সভা সমাবেশ ও জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে মাইকিংও। আমরা শ্রমিক মানুষ, শান্তি চাই, শান্তির মধ্যে আমরা ভোট দিতে চাই। যারা সবসময় ঠেকায় ও ঠেকায় আমরা পাশে দাঁড়ায় তাকে আমরা ভোট দিই। মন্ত্রীর ভাই এখানে আসুন, তারপর আমরা চাই যে এখানে সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনে কৃষি মন্ত্রীর ভাই প্রার্থী হওয়ায় নির্বাচন প্রভাব মুক্ত, সুষ্ঠু ও অবাধ হওয়া নিয়ে আশঙ্কায় আছেন 3 বারের নির্বাচিত চেয়ারম্যান। সাধারণ ভোটাররা মানে একটা আশ্বস্ত ফিল করতে পারতেছে না, কারণ আমি দেখেছি আমার প্রতিপক্ষ যারা আছে তারা মাঠে ময়দানে ঘুরে কথা বলতেছে যে আমাদের ক্যান্ডিডেট মন্ত্রীর ভাই ভোট দিলেও পাস, না দিলেও পাস। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ অস্বীকার করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমদ বুলবুল। এই প্রভাবের তো কিছু নেই, যেহেতু উনিও আইন প্রণেতা, আইন জানেন, তো সেই হিসেবে আমার মনে হয় যে একটা সুন্দর উৎসবমুখর পরিবেশ হবে। এটা যারা এই ধরনের অভিযোগ করছে এটা ভিত্তিহীন, বানোয়াট উদ্দেশ্য প্রণীত এবং তার অপর প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে শামিল বলে। হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে পোস্টার, লিফলেট ছাড়াই হাত মাইকিং নিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন তরুণ চা শ্রমিক নেত্রী গীতা রানী। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আপনারা 15 বছর বানিয়েছেন, আপনারা 35 বছর বানিয়েছেন, এখন নিজের মানুষকে একটা নেতা বানাবেন, এটাই আমার কাম্য। দিনরাত সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। ভোটারদের মন জয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। আমি ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, সকল ভোটারের কাছে পৌঁছার চেষ্টা করছি এবং বিগত দিনের জন্য তারা আমাকে মূল্যায়ন করছে। আমি আশা করছি সবাই আমাকে ভোট দিবে। 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিক ও আদিবাসী সহ মোট ভোটার 2,11,547 জন। 29 মে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফলের বাজারেও অস্থিরতা। ছুটির দিনে রাজধানীর কাউরান বাজারে এসে ফলের অস্বাভাবিক দাম নিয়ে ভীষণ ক্ষুব্ধ ক্রেতারা। এজন্য বাজার অব্যবস্থাপনাকে দুষছেন বিক্রেতারা। আল্লুমানের রিপোর্টে বিস্তারিত। বাজারে আসতে শুরু করেছে রসালো ফল লিচু। আকার ও জাতের ধরন অনুযায়ী 100 লিচু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। আসলে নতুন আসছে তো মৌসুমি ফল, একটু এখন উপরের দিকে থাকবে, যখন আরো অনেক বেশি বেড়ে যাবে হয়তো আস্তে আস্তে তখন সাপ্লাই বাড়লে একটু কমের দিকে চলে আসবে। স্বল্প মেয়াদী এ ফলের দাম নিয়ে কিছুটা সন্তুষ্টি থাকলেও অন্যান্য ফলের দাম নাগালের বাইরে। মৌসুমি ফল জাম কেজি প্রতি বিক্রি হচ্ছে 450 টাকায়, জামরুল 150 টাকা, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 160 টাকায়। এদিকে আনারের দাম হাঁকা হচ্ছে প্রতি কেজি 650 টাকা। ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেকেই ফিরছেন খালি হাতে। আনারের দামটা অস্বাভাবিক বেশি, যেটা আসলে আমাদের সাধারণ মানুষের পক্ষে খাওয়া একেবারেই অসম্ভব বললেই চলে। আম যেগুলো এখন বাজারে আসছে মনে হয় না এগুলো ম্যাচিওর দাম, যার জন্য এগুলো একটু আমাদেরকে সতর্কভাবে কিনতে হবে। এদিকে বিক্রেতাদের আঙুল সরকার আর ঊর্ধ্বতনদের দিকে। সরকারি অব্যবস্থাপনাকে দুষছেন তারা। খাদ্যমন্ত্রী জানে এবং বাণিজ্য মন্ত্রী জানে, যারা সিন্ডিকেট করে তারা জানে, ওই ব্যবসায়ীরা জানে, আমরা তো জানি না। আমরা তো দুইটা আনি দুইটা বেঁধে আমাদেরকে সদাগর বলে। আড়ত মালিকরা বলছেন দেশে সব পণ্যের দাম বেশি হয় এর প্রভাব পড়েছে ফলের বাজারে। এখান থেকে দোকানদাররা নেওয়ার পরে তাদের খরচ আছে, আমাদের কমিশন আছে, এগুলা গাড়ি ভাড়া সবকিছু দোকান ভাড়া দেয়া, কর্মচারী বাদ দেয়া
ওনারা হয়তো দেখা গেছে আমাদের এখান থেকে 110 টাকা নিলে ওনারা 150 টাকা 60 টাকা বিক্রি করে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, নজরদারি না থাকায় ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। তাই শিগগিরই সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। আলনোমান, দেশ টিভি, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে আজ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ পর্বে ভোট হবে 6 রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে 58টি আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 8টি এবং দিল্লির 7টি আসন রয়েছে। দিল্লির 7 আসনেই লড়ছে বিজেপি। জোটের সমঝোতায় 3টিতে কংগ্রেস আর 4টিতে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি। এই পর্বে ভাগ্য নির্ধারণ হবে আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল, অভিনেতা দেব সহ পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকা প্রার্থীর। নিউ দিল্লি আসন থেকে হাতে খড়ি হতে চলেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাসুরি স্বরাজের। তার প্রতিদ্বন্দ্বী আম আদমি নেতা সোমনাথ ভারতী। পশ্চিমবঙ্গে মমতা দলের প্রার্থী অভিনেতা দেব আর বিজেপির হয়ে লড়ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।